কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ছড়া বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়। আমাদের আজকের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। বেতার রূপ ও প্রযোজনায় আতিকুল হক চৌধুরী। নাট্যানুষ্ঠান শেষের কবিতা। শেষের কবিতার প্রধান পুরুষ চরিত্র অমিত রায়। ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে অবশ্যই আমার নামের উচ্চারণটা একটু অন্যরকম, অমিত রায়। বাবা ছিলেন দিগ্বিজয়ী ব্যারিস্টার। তাঁর ইচ্ছেতে অক্সফোর্ডে ভর্তি হয়েছিলাম। বাবার ইচ্ছে ছিল তার ছেলের মনে অক্সফোর্ডের রং এমন পাকা করে ধরে যাতে দেশে এসেও ধোপেশ হয়। অমিতের নেশাই হলো স্টাইলে, কেবল সাহিত্যে বাছাই কাজে নয়, বেশভূষায় ব্যবহারে ওর চেহারাতে একটা বিশেষ ছাঁদ আছে, ইংরেজিতে যাকে বলে ডিস্টিংগুইশড। মেয়েদের সম্বন্ধে ওর আগ্রহ নেই, উৎসাহ আছে। যে কোনো আলাপিতার সঙ্গেই কথা বলে বিশেষ পক্ষপাতের সুর লাগিয়ে, অথচ সবাই জানে ওর পক্ষপাতটা সম্পূর্ণ নিরপেক্ষ। সত্যি বলছি লিলি, আমার কথার মধ্যে এতটুকু আন্তরিকতার অভাব নেই। গঙ্গার ওপারে ওই নতুন চাঁদ, আর এপারে তুমি আর আমি, এমন সমাবেশটি অনন্তকালের মধ্যে কোনো দিন আর হবে না। কি কথা বলছো না যে? কি বলবো বলো, কারণ জানি তোমার কথায় যতখানি সত্য আর আন্তরিকতা, তা শুধু ওই বলার কায়দাটুকুর মধ্যেই। আর কিছু না? আর কি, এর বেশি দাবি করতে গেলে বুদবুদের উপরকার বর্ণচ্ছাটাকে দাবি করা হয়। কিন্তু আমি কি মিথ্যে বললাম? না, তুমি যা বললে সেটা এত বেশি সত্য যে না বললেও চলতো। এইমাত্র যে ব্যাংকটা টপ করে জলে লাফিয়ে পড়লো, এটাও তো অনন্তকালের মধ্যে আর কোনো দিন ঘটবে না। তফাৎ আছে লিলি, অনেক তফাৎ। আজকের সন্ধ্যায় ওই ব্যাঙের লাফানোটা একটা খাপছাড়া ছেঁড়া জিনিস, কিন্তু তোমাতে আমাতে চাঁদেতে গঙ্গার ধারায় আকাশের তারায় একটা সম্পূর্ণ ঐকতানিক সৃষ্টি, বেথোফেনের চন্দ্রালোক গীতিকা। আমার মনে হয় যেন বিশ্বকর্মার কারখানায় একটা পাগলা স্বর্গীয় শ্যাকরা আছে। সে যেমনি একটা নিখুঁত সুগোল সোনার চক্রে নীলার সঙ্গে হিরে আর হীরের সঙ্গে পান্না লাগিয়ে এক প্রহরের আংটি সম্পূর্ণ করলে, অমনি দিলে সেটা সমুদ্রের জলে ফেলে, আর তাকে খুঁজে পাবে না কেউ। ভালোই হলো, তোমার ভাবনা রইল না অমিত, বিশ্বকর্মা শ্যাকরার বিল তোমাকে শুনতে হলো না। কিন্তু লিলি, কোটি কোটি যুগের পর যদি দৈবাত তোমাতে আমাতে মঙ্গল গ্রহের লাল অরণ্যের ছায়ায় তার কোনো একটা হাজার ক্রোশি খালের ধারে মুখোমুখি দেখা হয়, আর যদি শকুন্তলার সেই জেলেটা বোয়াল মাছের পেট চিরে আজকের এই অপরূপ সোনার মুহূর্তটিকে আমাদের সামনে এনে ধরে, চমকে উঠে মুখ চাওয়াচাই করব, তারপর কি হবে ভেবে দেখো। তারপর সোনার মুহূর্তটি অন্য মনে খসে পড়বে সমুদ্রের জলে, আর তাকে পাওয়া যাবে না। পাগলা শ্যাকরার গড়া এমন তোমার কত মুহূর্ত খসে পড়ে গেছে, ভুলে গেছে বলে তার হিসেব নেই। আসলে অমিত একটু বেহিসেবি। নির্বিশেষভাবে মেয়েদের প্রতি অমিতের ঔদাসীন্য নেই, বিশেষভাবে কার প্রতি আসক্তিও দেখা যায় না, অথচ সাধারণভাবে কোনোখানে মধুর রসেরও অভাব ঘটে না। মেয়েরাও তাকে লিলির মতোই ভালো করে চেনে। অমিত তাদের কাছে সোনার রঙের দিগন্ত রেখা, ধরা দিয়েই আছে, তবু কিছুতেই ধরা দেবে না। অমিতের বোন সিসি নতুন বাজারে অত্যন্ত হালের আমদানি, ফ্যাশনের পসরায় আপাদমস্তক যত্নে মোড়ক করা ১ নম্বরের প্যাকেট বিশেষ। খুটখুট করে দ্রুতলয়ে চলে, উচ্চস্বরে কথা বলে। আচ্ছা আমি, তুমি বিয়ে করো না কেন? দেখো সিসি, ভাইয়ের বিয়ের ব্যাপারে বোনদের আগ্রহ উৎসাহ থাকাটা স্বাভাবিক, কিন্তু জানো তো, বিয়ের ব্যাপারটায় সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রী, তার নিচেই পাত্র। মেয়ের অভাব কি, এত মেয়ে আছে। মেয়ে আছে স্বীকার করি, কিন্তু চাই পাত্রী।
আপন পরিচয়ই যার পরিচয়, জগতে যে অদ্বিতীয়। তোমার ঘরে এলেই তুমি হবে প্রথম, সে হবে দ্বিতীয়। তোমার পরিচয় হবে তার পরিচয়। আমি মনে মনে যে মেয়ের ব্যর্থ প্রত্যাশায় ঘটকালি করি, সে গড় ঠিকানা মেয়ে। প্রায়ই সে ঘর পর্যন্ত এসে পৌঁছয় না। সে আকাশ থেকে পড়ন্ত তারা, হৃদয়ের বায়ুমণ্ডল ছুঁতে না ছুঁতেই জ্বলে ওঠে, বাতাসে যায় মিলিয়ে। বাস্তুঘরের মাটি পর্যন্ত আসা ঘটেই ওঠে না। অর্থাৎ সে তোমার বোনেদের মতো একটুও না। অর্থাৎ সে ঘরে এসে কেবল ঘরের লোকেরই সংখ্যা বৃদ্ধি করে না। আচ্ছা, বিমি বোস তো তোমার জন্য পথ চেয়ে তাকিয়ে আছে, ইশারা করলেই ছুটে এসে পড়ে। তাকে তোমার পছন্দ নয় কেন? ওর কালচার নেই। কেন? সে তো এমনিতে বটানিতে ফার্স্ট, বিদ্যেকেই তো বলে কালচার। কমল হীরের পাথরটাকেই বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার। পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি। ইস, বিমি বোসের যোগ্য নাকি তুমি? তুমি যদি কোনোদিন বিমি বোসকে বিয়ে করতে পাগল হয়ে ওঠো, আমি তাকে সাবধান করে দেব, তোমার দিকে যেন ফিরেও না তাকায়। পাগল না হলে তোমাদের বিমিবোসকে বিয়ে করতে চাইবই বা কেন? সে সময় আমার বিয়ের কথা না ভেবে উপযুক্ত চিকিৎসার কথা ভেবো। আসল কথা বলো, তুমি বিয়েই করবে না, তাই কেবল অসম্ভবের স্বপ্ন দেখবে আর উল্টো কথা বলে মানুষকে চমক লাগিয়ে বেড়াবে। তাই করি নাকি আমি? নিশ্চয়ই, তোমার নিজের মত বলে কোনো পদার্থ নেই। যখন যেটা ভালো শোনায় সেইটাকেই তুমি বলে বসো। আমার মনটা আয়না, নিজের বাঁধা মতগুলো দিয়েই চিরদিনের মতো যদি তাকে আগাগোড়া লেপে রেখে দিতুম, তাহলে তার উপরে প্রত্যেক চলতি মুহূর্তের প্রতিবিম্ব পড়তো না। অমি, প্রতিবিম্ব নিয়েই তোমার জীবন কাটবে। জীবন কি নিয়ে কাটবে জানি না শিশি, তবে আপাতত আমার মনের প্রতিবিম্বে একটা বিশেষ নামের ছায়া দেখছি। সে নামটা কি কোনো প্রাণীর বা? শিলং পাহাড়ের। যেতে হয় একলা যাও, আমরা যাচ্ছি না। একলাই তো যেতে চাইছি, কারণ আমি চাইছি নির্জনতা। এই নির্জনতার জন্যই অমিত বেছে নিয়েছিল শিলং পাহাড়। কিন্তু শিলংয়ে এসে বুঝতে পারল জনতা না থাকলে নির্জনতার স্বাদ মরে যায়। গাড়ি চালাচ্ছিল নিজেই, বাঁকা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা, বেশ নীরব নিথর চারদিক। এই নীরবতা কাটাবার জন্যই বোধহয় জোরে ড্রাইভ করে চলেছিল। আরে আরে, একটা গাড়ি উপরে উঠে আসছে দেখছি। সরু রাস্তা, পাশ কাটানোর একটু জায়গা নেই। কি করা? ব্রেক করব, অ্যাক্সিডেন্ট না হয়। ইস, মরতে মরতে বেঁচে গেলাম। আচ্ছা, গাড়িতে দেখছি একজন মহিলা। সোজাসুজি মাপ চাওয়াই ভালো। দেখুন, অপরাধ সম্পূর্ণ আমার। অপরাধ নয়, ভুল। আর সেই ভুলের শুরু তো আমার থেকেই। একজন বন্ধু আসার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিলাম। এই রাস্তায় খানিকটা উঠতে সোফার বলেছিল রাস্তা হতে পারে না, কিন্তু শেষ পর্যন্ত না গিয়ে ফেরবার উপায় ছিল না, তাই উপরে চলেছিলাম। এমন সময় কি? ওপরওয়ালা ধাক্কা খেতে হলো। দেখুন, ওপরওয়ালার উপরেও আর একজন ওপরওয়ালা আছে, একটা অতি কুশ্রী কুটিল গ্রহ। এ তারই কুকীর্তি। লোকসান বেশি হয়নি, কিন্তু গাড়ি সেরে নিতে দেরি হবে। আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুমতি করবেন সেখানেই পৌঁছে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই। মাপ করলেন তার প্রমাণ। আমার তরফে আরও একটা কথা আছে। গাড়ি হাঁকাই বিশেষ একটা মহৎ কর্ম নয়। গাড়ি চালিয়ে পস্টারিটি পর্যন্ত পৌঁছবার পথ নেই, তবু আরম্ভে এই একটি মাত্র পরিচয়ই পেয়েছেন, অথচ এমনি কপাল সেটুকুর মধ্যেও গলদ। উপসংহারে এটুকু দেখাতে দিন যে জগতে অন্তত আপনার সোফারের চেয়ে আমি অযোগ্য নই। আসুন আসুন। দুজনকে দু জায়গা থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে। অ্যাস্ট্রোনমার ভুল বলেছে। অজানা আকাশ থেকে চাঁদ এসে পড়েছিল পৃথিবীর কক্ষপথে। লাগলো আমাদের মোটরে মোটরে ধাক্কা। সেই মরণের তাড়নার পর থেকে
যুগে যুগে যেন একসঙ্গেই চলেছি। আরে আপনি আসুন আসুন। কাল বাসা চিনিয়ে দিয়ে বোধহয় ভুলই করেছিলেন। কেন? এত তাড়াতাড়ি যে এসে পড়বো বুঝতেই পারেননি, তাই না? কি যে বলেন, আসুন ভেতরে আসুন। এত বই সব আপনার? সামান্য পড়াশোনা করি আর কি। আচ্ছা, ডনের কবিতাও দেখছি। জানেন, অক্সফোর্ডে থাকতে ডন আমার খুব প্রিয় কবি ছিল। একটা জায়গায় অন্তত আমাদের দুজনের মনের মিল দেখতে পাচ্ছি। এই যে আসুন, কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দিই। থাক বাবা, পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে না। তোমার কথা ওর মুখে শুনেছি, তাছাড়া আমিও তোমাকে চিনি। আর অপরাধী করবেন না, আমি সত্যি লজ্জিত। ভাগ্যিস তেমন কোনো দুর্ঘটনা হয়নি। এই দুর্ঘটনার ওপর তো আর মানুষের হাত নেই বাবা। আরে তুমি দাঁড়িয়ে কেন, বসো। আপনিও বসুন। জানো, তোমার কাকা অপরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল। একবার এক সর্বনেশে মোকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিলাম, তিনি আমাদের বাঁচিয়েছিলেন। আমাকে ডাকতেন বৌদিদি বলে। আমি তার অযোগ্য ভাইপো। কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান ঘটিয়েছি। আপনি ছিলেন তার লাভের বৌদিদি, আমার হলেন লোকসানের মাসিমা। তোমার মা আছেন? ছিলেন, মাসি থাকা উচিত ছিল। মাসির জন্য এত ক্ষেত কেন? ভেবে দেখুন না, আজ যদি ভাঙতুম মায়ের গাড়ি, বকুনির অন্ত থাকতো না। বলতেন এটা বাঁদরামি। গাড়িটা যদি মাসির হতো, তিনি আমার অপটুতা দেখে হাসতেন, মনে মনে বলতেন ছেলে মানুষই। তা না হয় গাড়িখানা মাসিরই হলো। আরে কি পাগল, বারবার পায়ের তুলো নেবার কি হলো বলো তো? এই জন্যই তো পূর্বজন্মের কর্মফল মানতে হয়। মায়ের কোলে জন্মেছি, মাসির জন্য কোনো তপস্যাই করিনি। গাড়ি ভাঙাটাকে সৎকর্ম বলা যায় না, অথচ এক নিমেষে দেবতার বরের মতো মাসি জীবনে অবতীর্ণ হলেন। কর্মফল কার বাবা? তোমার না আমার, না যারা মোটর মেরামতের ব্যবসা করে তাদের? শক্ত প্রশ্ন মাসিমা। কর্ম একার নয়, সমস্ত বিশ্বের। নক্ষত্র থেকে নক্ষত্রে তারই সম্মিলিত ধারা যুগে যুগে চলে এসে শুক্রবার বেলা ঠিক 9:48 সময় লাগালো এক ধাক্কা। তারপর তারপর কি ব্যাপার? আরেকজনের মুখে কোনো কথাই নেই। আচ্ছা, তোমরা দুজনে ততক্ষণ আলাপ করো। আজ কিন্তু আমাদের এখানে না খেয়ে যেতে পারবে না বাবা। মাসিমা আমাদের আলাপ করবার আদেশ দিয়ে গেছেন। শুনলাম। আলাপের আদিতে হলো নাম, প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত, কি বলেন? আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। আমি তো জানি আপনার নাম অমিত বাবু। হুম, আপনার মুখে আমার নাম অমিত বাবু নয়। ওহো, আপনি সাহেবী কায়দা ভালোবাসেন। দেখুন, একেবারে তাহলে কি বলবো মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারে ওটা দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে। দ্রুতগামী নামটা কি শুনি? বেগ দ্রুত করতে গেলে বস্তু কামাতে হবে। অমিত বাবুর বাবুটা বাদ দিন। সহজ নয়, সময় লাগবে। অতি অল্প সময়ে শিলং পাহাড়টা চারদিক থেকে আমাকে নিজের মধ্যে যেন রসিয়ে নিচ্ছে। দেবদারু গাছের ঝালরগুলো কাঁপছে, আর তার পেছনে পাতলা মেঘের ওপর পাহাড়ের ওপার থেকে সূর্য তার তুলির লম্বা লম্বা সোনালি টান লাগিয়েছে। আগুনে জ্বলা সেসব রঙের আভা ফুটে উঠেছে, তা দেখে শুধু চুপ করে থাকা ছাড়া আর কি উপায় আছে? আরে লাবণ্য না? হ্যাঁ, ইচ্ছে করেই বোধহয় বাঁধের কাজটা এগিয়ে যাচ্ছে। ঠিক আছে। আরে দৌড়তে দৌড়তে কোত্থেকে এলেন? জানতেন এড়াতে পারবেন না, তবু দৌড় করিয়ে নিলেন। জানেন না দূরে চলে গেলে কতটা অসুবিধে হয়? কিসের অসুবিধে? যে হতভাগা পেছনে পড়ে থাকে তার প্রাণটা ঊর্ধ্বস্বরে ডাকতে চায়, কিন্তু ডাকে কি বলে বলুন? দেবদেবীদের নিয়ে সুবিধে এই যে নাম ধরে ডাকলেই তারা খুশি, কিন্তু আপনাদের নিয়ে যে মুশকিল। না ডাকলেই তো চুকে যায়। বিনা সম্বোধনেই চালাই যখন কাছে থাকেন। তাই তো বলি, দূরে যাবেন না। ডাকতে চাই অথচ ডাকতে পারি নে, এর চেয়ে দুঃখ আর নেই। কেন? বিলেতি কায়দা তো আপনার অভ্যেস আছে। মিস্টার, সেটা চায়ের টেবিলে। দেখুন না, আজ এই আকাশের সঙ্গে পৃথিবী যখন সকালের আলোয় মিলল, সেই মিলনের লগ্নটি সার্থক করবার জন্য উভয়ে মিলে একটি রূপ সৃষ্টি করলে, তারই মধ্যে রয়ে গেল স্বর্গমর্তের ডাক নাম।
মনে হচ্ছে নাকি একটা নাম ধরে ডাকা ওপর থেকে নিচে আসছে, নিচে থেকে ওপরে উঠে চলেছে। মানুষের জীবনেও কি ওরকম নাম সৃষ্টি করার সময় উপস্থিত হয় না? কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক বনে বনে ধ্বনিত হলো, আকাশের ওই রঙিন মেঘের কাছ পর্যন্ত পৌঁছল। সামনের ওই পাহাড়টা তাই শুনে মাথায় মেঘ মুড়ি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। মনে ভাবতেও কি পারেন সেই ডাকটা মিস্টার? নামকরণে সময় লাগে। আপাতত চলুন বেরিয়ে আসি গে। ওই সবুজ ডানাওয়ালা পাখিটার নাম জানেন? জীব জগতে পাখি আছে সেটা এতদিন সাধারণভাবেই জানতুম। এখানে এসে আশ্চর্য এই যে স্পষ্ট জানতে পেরেছি পাখি আছে, এমনকি তারা গানও গায়। আশ্চর্য। হাসছেন? আমার গভীর কথাতেও গাম্ভীর্য রাখতে পারিনে, ওটা মুদ্রা দোষ। আমার জন্মলগ্নে আছে চাঁদ। ওই গ্রহটি কৃষ্ণ চতুর্দশীর সর্বনাশা রাতেও একটুখানি মুচকি না হেসে মরতেও জানে না। পাখিও যদি আপনার কথা শুনতো বোধহয় হেসে উঠত। দেখুন, আমার কথা লোকে হঠাৎ বুঝতে পারে না বলেই হাসে, বুঝতে পারলে চুপ করে বসে ভাবত। জানেন, আজ সমস্তই কেন যেন নতুন করে জানছি নিজেকেও। আপনি তো বেশি দিনের মানুষ না, খুবই নতুন। আরও নতুনের ছোক আপনার মধ্যে আসে থেকে? আমার মধ্যে নতুন যেটা এসেছে সেটাই অনাদিকালের পুরনো। ভোরবেলাকার আলোর মতোই সে পুরনো, নতুন ফোটা জুঁই চাপা ফুলের মতোই চিরকালের জিনিস, শুধু নতুন করে আবিষ্কার। হাসছেন? আপনার এবারকার এই হাসিটি পাহাড়ওয়ালার চোর ধরা গোল লণ্ঠনের হাসি। বুঝেছি, আপনি যে কবির ভক্ত তার বই থেকে আমার মুখের কথাটা আগেই পড়ে নিয়েছেন। লাইনটা কি বলুন না। For God's sake, hold your tongue and let me laugh. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবার দে আমারে অবসর। আপনি নিশ্চয়ই জানেন লাইনটা কার? হ্যাঁ। ডন, আমার প্রিয় কবি। অন্য কবির দরজায় ঠেলাঠেলি ভিড়, বড় লোকের শ্রাদ্ধে কাঙালি বিদায়ের মতো। ডনের কাব্যমহল নির্জন, ওখানে দুটি মানুষের পাশাপাশি বসবার জায়গাটুকু শুধু আছে। আমার একটা অনুরোধ রাখবেন? বলুন। আজ খিদে বাড়াবার জন্য আর বেশি বেড়াবেন না। আচ্ছা বেশ। তারপরে? ওই নিচে গাছতলায় যেখানে নানা রঙের শ্যাওলা পড়া পাথরটার নিচে দিয়ে একটুখানি জল ঝিরঝির করে বয়ে যাচ্ছে, ওইখানে বসবেন। আসুন। কিন্তু সময় যে অল্প। জীবনে সেটাই তো শোচনীয় সমস্যা লাবণ্য দেবী, সময় অল্প। চলুন ওই জায়গাটাতে। চলুন। দেখছেন কি সুন্দর ঘন বনের ছায়া। সরু পথটা নেবে গেছে নিচে একটা খাসিয়া গ্রামের দিকে। আসুন না ওই পাথরটার উপর বসি। কি, আপনি যে একেবারেই চুপ হয়ে গেলেন, একটা কিছু বলুন। দেখুন আরজা, আমাদের দেশে দুটো ভাষা, একটা সাধু আর একটা চলিত, কিন্তু এছাড়াও আরো একটা ভাষা থাকা উচিত ছিল। কি? সমাজের ভাষা নয়, ব্যবসায়ের ভাষা নয়, আড়ালের ভাষা, এই রকম জায়গার জন্যে। আচ্ছা লাবণ্য দেবী, সত্যি বলুন তো, এখনই আপনার সুর করে কথা বলতে ইচ্ছে করছে না? তোর সাথে চেনা সহজে হবে না, কানে কানে মৃদু কণ্ঠে নয়, করে নেব জয় সংশয় কুণ্ঠিত তোর বাণী, দৃপ্ত বলে লবটানি, শঙ্কা হতে লজ্জা হতে দ্বিধা দ্বন্দ্ব হতে নির্দয় আলোতে। একেবারে নাছোড় বান্দা, কত বড় জোর দেখেছেন? সূর্যমণ্ডলে এ যেন আগুনের ঝড়। এ শুধু লিরিক নয়, এ নিষ্ঠুর জীবন তত্ত্ব। হে অচেনা দিন যায় সন্ধ্যা হয়, সময় রবে না, তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করি দিক, তোমারে চেনার অগ্নিদীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি, দিব তাহে জীবন অঞ্জলি। ইচ্ছে করলেই সবাই সবকিছু পারে না লাবণ্য দেবী। আপনিও পারেন না আমার এই হাত আপনার হাতের ওপর থেকে এই মুহূর্তে সরিয়ে দিতে। কই, দেখছেন না তো কটা বাজলো? জানি এই মুহূর্তে আপনি আর ঘড়ি দেখতে পারবেন না। মাসিমা, ঘটকালি করতে এলাম, বিদায়ের বেলা কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো, আগে নাম ধাম বিবরণটা বলো। নাম নিয়ে পাত্রটির দাম নয়। তাহলে ঘটক বিদায়ের হিসেব থেকে কিছু বাদ পড়বে না দেখছি। নাম যার বড়, তার সংসারটা ঘরে অল্প, বাইরেই বেশি। আচ্ছা, নামটা না হয় খাটো হলো, রূপটা?
বলতে ইচ্ছে করছে না, পাছে অত্যুক্তি করে বসি। অত্যুক্তির জোরেই বুঝি বাজারে চলতে হবে? পাত্র বাছাইয়ের বেলায় দুটি জিনিস লক্ষ্য করা চাই, নামের দ্বারা বর যেন ঘরকে ছাড়িয়ে না যায়, আর রূপের দ্বারা কনেকে। আচ্ছা, নাম রূপ থাক, বাকিটা? বাকি যেটা রইল সব জড়িয়ে সেটাকে বলে পদার্থ। তা লোকটা অপদার্থ নয়। বুদ্ধি? লোকে যাতে ওকে বুদ্ধিমান বলে হঠাৎ ভ্রম করে, সেটুকু বুদ্ধি ওর আছে। বিদ্যে? নিউটনের মতো। ও জানে যে জ্ঞান সমুদ্রের কূলে সে নুড়ি কুড়িয়েছে মাত্র, তার মতো সাহস করে বলতে পারে না, পাছে লোকে ফস করে বিশ্বাস করে বসে। পরিচয়টা আরো একটু স্পষ্ট করো। জানা ঘর। পাত্রটির নাম অমিত কুমার রায়। হাসছেন? হাসছেন কেন মাসিমা? ভাবছেন কথাটা ঠাট্টা? সে ভয় মনে আছে বাবা, পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে। এ সন্দেহ পাত্রের ওপর দোষারোপ মাসিমা। বাবা, সংসারটাকে হেসে হালকা করে রাখা কম ক্ষমতা নয়। মাসি, দেবতাদের সেই ক্ষমতা আছে, তাই তারা বিবাহের অযোগ্য। আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে? কি রকম পরীক্ষা চান বলুন? একমাত্র পরীক্ষা হচ্ছে লাবণ্য যে তোমার হাতেই আছে, এইটি তোমার নিশ্চিত জানা। তুমি এখানে? ঘরে দেখা না পেয়ে ভাবলাম বোধহয় বাইরে কোথাও গেছো। বাহ, বাগানটা সত্যি সুন্দর। ফুলে আচ্ছন্ন গোলাপের লতা, চারপাশে সূর্যমুখীর ভিড়। আচ্ছা, চন্দ্রমল্লিকাও দেখছি। জানো, সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। দেখেছেন একটা কাঠবিড়ালি? তাই বুঝি তোমার রুমালে রুটির টুকরো আর ভাঙা আখরোট? ওই কাঠবিড়ালি আমার মুষ্টি ভিখারি দলের একজন। তা ওর আহারের আয়োজন থেকেই বুঝতে পারছি। আচ্ছা, যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেব। তা দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? ডেকো, কিন্তু মাসিমার কাছে নয়। ঠিক আছে, এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা, তোমার নামটা একটু ছেটে দিই না, তোমাকে বলি মিতা। চমৎকার! পদাবলিতে ওরই একটি দোসর আছে, বধূ। কি বন্যা, চুপ করে গেলে যে? কি ভাবছো? তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। কিসের ভয়? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনি। কিছু না ভেবেই তুমি দিতে পারো, এটাই তো তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তামা সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরা তো পড়তেই হবে। ভাবছি কি জানো, তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব, তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না। কিন্তু বন্যা। না না, কিছু বলো না, আমার কথাটা আগে শোনো। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেও না। বিয়ে করে তখন গ্রন্থি খুলতে গেলে তাতে আরো জট পড়ে যাবে। তুমি তো সংসার ফাঁদবার মানুষ নও, তুমি রুচির তৃষ্ণা মেটাবার জন্য ফেরো। বন্যা। হ্যাঁ মিতা, অস্বীকার করো না, সাহিত্যে সাহিত্যে তাই তোমার বিহার, আমার কাছেও তুমি সেই জন্যই এসেছো। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। আচ্ছা মিতা, তুমি কি মনে করো না যেদিন তাজমহল তৈরি শেষ হলো, সেদিন মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিলেন? তার স্বপ্নকে অমর করবার জন্য এই মৃত্যুর দরকার ছিল। এই মৃত্যুই মমতাজের সবচেয়ে বড় প্রেমের দান। তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি, তার আনন্দে রূপ ধরেছে। তুমি নিশ্চয়ই কবি। আমি তো কবি হতে চাইনি। কেন? জীবনের উত্তাপে কেবল কথার প্রদীপ জ্বালাতে আমার মন চায় না মিতা। জগতে যারা উৎসব সভা সাজাবার হুকুম পেয়েছে, কথা তাদের পক্ষেই ভালো। আমার জীবনের তাপ জীবনের কাজের জন্যই। বন্যা, তুমি কথাকে অস্বীকার করছো। জানো না তোমার কথা আমাকে অন্ধকার থেকে আলোর পথে টেনে নিয়ে যায়। যতই আমার আলো থাক, তোমার ছায়া তবু ছায়ায়, সে ছায়াকে আমি তো ধরে রাখতে পারবো না মিতা।
মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ? ঠিক বুঝেছি কর্তামা। অমিত ভারী চঞ্চল, সে কথা মানি, আর সেই জন্যই ওকে এত স্নেহ করি। দেখো না, ও কেমন তার এলোমেলো, হাত থেকে সবই যেন পড়ে পড়ে যায়। ওর নিয়ম হচ্ছে, হয় উনি পেয়েও পাবেন না, নয় পেয়েই হারাবেন। যেটা পাবেন সেটা যে আবার রাখতে হবে, এটা ওর ধাতের সঙ্গে মেলে না। ওর ছেলে মেয়ে আমার কিন্তু ভারী ভালো লাগে। দেখছো না, ওর এমন দুরন্ত মন আজকাল অনেক ঠান্ডা হয়ে গেছে, দেখে আমার বড় মায়া করে। যাই বলো, ও তোমাকে ভালোবাসে। তা বাসেন, কিন্তু বিয়ে তো সকলের জন্য নয় কর্তামা। লাবণ্য, তুমি নিজেকে জানো না, তোমাকে নিতে গেলে কিছুই বাদ দিয়ে নেবার দরকার হবে না। কিন্তু উনি তো আমাকে চান না। যে আমি সাধারণ মানুষ, ঘরের মেয়ে, তাকে তো উনি দেখতে পাননি কর্তামা। আমি যেই ওর মনকে স্পর্শ করেছি, অমনি ওর মন অবিরাম অজস্র কথা কয়ে উঠেছে। সেই কথা দিয়ে উনি কেবলই আমাকে গড়ে তুলেছেন। ওর মন যদি ক্লান্ত হয়, কথা যদি ফুরোয়, তবে সেই নিঃশব্দের ভেতরে ধরা পড়বে এই নিতান্ত সাধারণ মেয়ে, যে মেয়ে ওর নিজের সৃষ্টি নয়। আর বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না। তুমি কি চাও? যতদিন পারি না হয় ওর কথার সঙ্গে, ওর মনের খেলার সঙ্গে মিলিয়ে স্বপ্ন হয়েই থাকবো। কিন্তু তোমাকে যে আমি স্পষ্ট করে দেখেছি মা, সেই দিন রাত 12টা হবে, দেখলুম তোমার ঘরে আলো জ্বলছে, দু হাতে মুখ ঢেকে তুমি কাঁদছ। এ তো ফিলোসফি পড়া মেয়ের কান্না নয় মা। তুমি কি অস্বীকার করতে পারো অমিতকে তুমি ভালোবাসো না? আমি কি তা বলেছি? জানেন কর্তামা, একসময় আমার খুব বিশ্বাস ছিল আমি নিতান্ত শুকনো, কেবল বই পড়ব আর পাশ করব, এমনি করে আমার জীবন কাটবে। আজ হঠাৎ দেখলুম আমিও ভালোবাসতে পারি। আমার জীবনে এমন অসম্ভব সম্ভব হলো। এতদিন ছায়া ছিল, এখন সত্য হয়েছি। কেউ কি কম পাওয়া? এরপরে আর কি চাই? আমাকে বিয়ে করতে বলো না কর্তামা। কে? আরে মাসিমা, আপনি আসুন আসুন, এই যে কল্পনাও করতে পারছি না। নতুন বাসায় কেমন গুছিয়ে টুছিয়ে নিলে দেখতে এলাম, কিন্তু নিজেকে নিয়ে একই পরীক্ষা চলছে বাবা। এখানে মানুষ থাকতে পারে? আমি চললাম। সে কি, এসেই যাবেন? চলে যাচ্ছি না, আবার আসছি। এটা অন্যায় মাসিমা। কেন বাবা, কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত। শ্রীমতী লাবণ্য কি ভাববেন? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার। যা জানবার সবটাই যে জানা ভালো, এতে শ্রীযুক্ত অমিতের এত আশঙ্কা কেন? লাবণ্য, তোমার গলার হারটা একটু খুলে দেবে? কি করবেন মাসিমা? আগে দেওই না। এই হার তোমাদের দুজনের হাতে আজ থেকে আমি বেঁধে দিলুম। তোমাদের মিলন অক্ষয় হোক। না না, তোমাদের পায়ের ধুলো নিতে হবে না, আমি আশীর্বাদ করছি তোমাদের মিলন অক্ষয় হোক। আরে মাসিমা, এত সূর্যমুখী ফুল কোত্থেকে আনলেন? মা লাবণ্য, এই ফুল দিয়ে তুমি আজ ওকে প্রণাম করো। আমি আসি। মাসিমা শুনুন। মাসিমার এখন আর শুনতে বয়েই গেছে। বন্যা, আজ একটি আংটি তোমাকে পরাতে চাই। কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছ, সে যে কতখানি দেয়া তা ভেবে শেষ করতে পারিনে। কবিরা প্রিয়ার মুখ নিয়েই কত কথা কয়েছে, কিন্তু হাতের মধ্যে প্রাণের কত ইশারা। আংটি তোমার আঙুলটিকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট্ট একটি কথার মতো। সে কথাটি হলো পেয়েছি। আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। আচ্ছা, তাই থাক। কলকাতা থেকে আনতে দেব। বলো, কোন পাথর তুমি ভালোবাসো? আমি কোনো পাথর চাইনি, একটি মাত্র মুক্ত থাকলেই হবে। সেই ভালো, আমিও মুক্ত ভালোবাসি।
কাল কলকাতা যাচ্ছি। আমার আত্মীয় স্বজন সবাই সন্দেহ করছে আমি খাসিয়া হয়ে গেছি। আত্মীয় স্বজনেরা কি জানে কথায় কথা তোমার এত বদল সম্ভব? খুব জানে, তাই বলে কথায় কথায় নয়, আর খাসিয়া হওয়াও নয়। যে বদল আজ আমার হলো, এ কি জাত বদল, এ যে যুগ বদল। বন্যা, এসো কলকাতা যাবার আগে শিলং পাহাড়কে আমাদের যুগল প্রণাম জানিয়ে যাই। সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, তাই না? আকাশে সোনার রঙের ওপর চুনি গলানো পান্না গলানো আলোর আভাসগুলো কেমন মিলিয়ে মিলিয়ে যাচ্ছে। এ কি, তোমার চোখে জল কেন বন্যা? তুমি চলো এবার। কাল সকালেই আমাকে ছাড়তে হবে, তার আগে আর দেখা করতে আসবো না। কেন? আজ ঠিক জায়গায় আমাদের শিলং পাহাড়ের অধ্যায়টি এসে থামল। বন্যা, আজ তোমার শেষ কথাটি একটি কবিতায় বলো না। কি বলবো বলো? তোমার নিজের যা মনে আছে এমন একটা কিছু আমাকে শুনিয়ে দাও। তোমারে দিনই সুখ মুক্তির নৈবেদ্য জ্ঞান রাখি রজনীর শুভ্র অবসানে। বন্যা, কিছু আর নাই বাকি, নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দিন কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা। শুধু সে মুক্তির ডালাখানি ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি। এটা কেন তোমার মনে এলো? এ কবিতা তুমি ফিরিয়ে নাও। ভয় কিসের মিতা? এ আগুনে পোড়া প্রেম এ তো সুখের দাবি করে না, এ নিজে মুক্ত বলেই মুক্তি দেয়। এর পেছনে ক্লান্তি আসে না, ম্লানতা আসে না, এর চেয়ে আর কি দেবার আছে বলো? কিন্তু আমি জানতে চাই এ কবিতা তুমি পেলে কোথায়? রবি ঠাকুরের। তার কোনো বইয়ে তো এটা দেখিনি। বইয়ে বেরোয়নি। তবে পেলে কি করে? একটি ছেলে ছিল, সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করত। বাবা দিয়েছিলেন তাকে তার জ্ঞানের খাদ্য, আর ওর হৃদয়টিও ছিল তাপস। সময় পেলে সে যেত রবি ঠাকুরের কাছে, তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনতো, আর নিয়ে এসে তোমার পায়ে দিত। সে সাহস তার ছিল না। কোথাও রেখে দিত, যদি আমার দৃষ্টিতে পড়ে, যদি আমি তুলে নিই। তাকে দয়া করেছ? সে অবকাশ ছিল না, তবে মনে মনে প্রার্থনা করি ঈশ্বর যেন তাকে দয়া করেন। যে কবিতাটি আজ তুমি পড়লে, বেশ বুঝতে পারছি এটা সেই হতভাগারই মনের কথা। হ্যাঁ, তারই কথা বই কি। তবে তোমার কেন আজ ওটা মনে পড়ল? মনে পড়ার কারণ শোভনলাল। প্রশস্ত কপালে চোখের ভাবের স্বচ্ছতায়, ঠোঁটের ভাবের সৌজন্যে, হাসির ভাবের সরলতায় চেহারাটি দেখবা মাত্র মনকে টানে। মুখচোরা এই ছেলেটি লোকচক্ষুর অগোচরে লাবণ্যকে ভালোবাসত, অথচ তারই জন্য একদিন শাস্তি পেতে হলো তাকে। আমার এই ছবি কোথায় পেলেন আপনি বলুন? আপনাদের লাইব্রেরিতে একটা ম্যাগাজিনের মধ্যে পেয়েছিলাম, সেটা নিয়ে আমার এক আর্টিস্ট বন্ধুকে দিয়ে আঁকিয়েছি। আমার বাবা আমাদের লাইব্রেরিতে বসে আপনাকে পড়াশোনা করতে দেন, তার অর্থ কি এই? আপনি কেন এ বাড়িতে আসেন? আপনি জানেন না এখানে আসেনি আপনার বাবা কি বলেছেন? জানি। আমার অপমান ঘটাতে আপনার এতটুকু সংকোচ নেই? আমাকে মাফ করবেন, আমি চলে যাচ্ছি। বন্যা, সে ছেলেটা আজ হঠাৎ আমাদের মাঝখানে কেন এসে পড়ল? ঈর্ষা করতে আমি ঘৃণা করি, এ আমার ঈর্ষা নয়, কিন্তু কেমন যেন একটা ভয় আসছে মনে। তার দেয়া এই কবিতাগুলো আজই কেন তোমার এমন করে মনে পড়ে গেল? একদিন সে যখন আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল, তারপর যেখানে বসে সে লিখত, সেই ডেস্কে কবিতাটা পেয়েছি। সুন্দর তুমি চক্ষু ভরিয়া এনেছ অশ্রুজল, এনেছ তোমার বক্ষে ধরিয়া দুঃসহ হোমানল। দুঃখ যে তাই উজ্জ্বল হয়ে ওঠে, মুগ্ধ প্রাণের আবেশ বন্ধ টুটে। এ তাপে শশিয়া ওঠে বিকশিয়া বিচ্ছেদ শতদল। আজ তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, হয়তো বা সেজন্যই বিদায়ের কবিতা মনে এলো। কিন্তু বন্যা, সে বিদায় আর এ বিদায় কি একই?
মাসিমা, মাসিমা। কি বাবা অমিত? আর বলবেন না, জিনিসপত্র রওনা করে দিয়েছি, গাড়ি ঠিক। ডাকঘরে গেলুম দেখতে চিঠিপত্র কিছু আছে কিনা। সেখানে এক টেলিগ্রাম। খবর সব ভালো তো? আজই সন্ধেবেলা আসছে সিসি, আমার বোন, তার বন্ধু কেটি মিত্তির আর তার দাদা নরেন। ভাবনা কিসের বাছা? শুনেছি ঘোড়দৌড়ের মাঠের কাছে একটা বাড়ি খালি আছে। সেজন্য ভাবনা নেই মাসি, তারা নিজেরাই টেলিগ্রাফ করে হোটেলে জায়গা ঠিক করেছে। আর যাই হোক বাবা, ওরা এসে যে দেখবে তুমি ওই লক্ষ্মী ছাড়া বাড়িটাতে আছো, সে কিছুতেই হবে না। তারা আপন লোকের খ্যাপামির জন্য দায়ী করবে আমাদেরকেই। হ্যাঁ, কি লাবণ্য, ঠিক বলিনি? না মাসি, আমার প্যারাডাইস লস্ট। ওই লগ্ন আসবার আগেই স্বর্গ থেকে আমার বিদায়। সেই দড়ির খাটিয়ার নিট থেকে আমার সুখ স্বপ্নগুলো উড়ে পালাবে। আমাকেও জায়গা নিতে হবে সেই অতি পরিচ্ছন্ন হোটেলের এক অতি সভ্য কামরায়। তবে আমি হোটেলেই যাই আর জাহান্নামেই যাই, এখানেই কিন্তু আমার আসল বাসা। তোমরা আলাপ করো, আমি আসছি। তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? শোভনলালের কাছ থেকে একটা চিঠি পেয়েছি। তার নাম শুনেছো বোধহয়। রায়চাঁদ প্রেমচাঁদ স্কলারশিপ পেয়ে ভারত ইতিহাসের সাবেক পথগুলো সন্ধান করবে বলে কিছুকাল থেকে সে বেরিয়ে পড়েছে। সে অতীতের লুপ্ত পথ উদ্ধার করতে চায়। আমার ইচ্ছে ভবিষ্যতের পথ সৃষ্টি করা। তুমি কার কথা বললে? শোভনলাল। শোভনলালের সঙ্গে একই বছর আমি এমএ দিয়েছি। তার সব খবর শুনতে খুব ইচ্ছে করে। জানতাম না। আচ্ছা, চিঠিতে কি লিখেছে? লিখেছে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সেসব কথা। কখনো কাশ্মীরে, কখনো কুমায়ুনে। এবার নাকি ইচ্ছে হয়েছে হিমালয়ের পূর্ব প্রান্তটা তো সন্ধান করবে। আমার কি মনে হয় জানো? কি? প্রথম যৌবনে একদিন শোভনলাল কোনো কাঁকন পরা হাতের ধাক্কা খেয়েছিল, তাই ঘরের থেকে পথের মধ্যে ছিটকিয়ে পড়েছে। একদিন জিজ্ঞেস করেছিল মেয়েটির কথা, নাম বলেনি। শুধু বুঝতে পেরেছিলাম ওর জীবনে কোথাও একটা নিষ্ঠুর কথা বিঁধে আছে। সেই কথাটি কি বুঝি পথ চলতে চলতে ও পায়ে পায়ে খইয়ে দিতে চায়। জানো বন্যা, আমাকে তুমি আজ পথের দিকে ঠেলে দিয়েছ। কেমন করে? আমি ঘর বানিয়েছিলাম, তোমাকে ডেকেছিলাম, বলেছিলাম এসো বধূ, আমার ঘরে এসো। তুমি আজ বধূ সজ্জা খসিয়ে ফেললে। এ তুমি কি করলে বন্যা? শেষের কবিতার শেষ অধ্যায়ে একটি নতুন নাম, কেটি। অমিতের বোন সিসির সঙ্গে শিলংয়ে বেড়াতে এসেছে। মূল উদ্দেশ্য অমিতের সঙ্গে দেখা করা। কেটি যেন বিলিতি কৌলিন্যের ঝাঁঝালো এসেন্স, মুখের স্বাভাবিক গৌরিমা বর্ণপ্রলেপের দ্বারা এনামেল করা। জীবনের আদ্যলীলায় কেটির কালো চোখের ভাবটি ছিল স্নিগ্ধ, এখন তা যেন আধখোলা একটা ছুরির ঝলক। কি ব্যাপার সিসি, শিলংয়ে এসে কেবল পাহাড়ই দেখে যাব বলে মনে হচ্ছে? তোমার গ্রেট ব্রাদারের তো কোনো পাত্তাই নেই। সকালে একবার দেখা দিয়েই খালাস। জানি। এই যে আমি, তোমার কথাই হচ্ছিল। শিলংয়ে আমরা এলুম একটু বেড়াতে, কিন্তু তোমার তো কোনো পাত্তাই নেই। কেন? সত্যি, এখানে এসে তুমি বদলে গেছো। যদিও বদলাবার কারণটাও জানি। কেটি বলছিল। আমি আবার কি বললাম? দূর থেকে আমরা মনে করেছিলুম তুমি বুঝি খাসিয়া হবার দিকে নামছো। এখন দেখছি তুমি হয়ে উঠেছো যাকে বলে গ্রিন, এখানকার পাইন গাছের মতো। হ্যাঁ, প্রকৃতির সংস্পর্শে থাকতে থাকতে নির্বাক নিশ্চেতন পদার্থের ছাপ লেগে যায় দেহে মনে, যাকে ওয়ার্ডসওয়ার্থ বলেছেন মিউট ইনসেনসেট থিং। নির্বাক নিশ্চেতন পদার্থকে নিয়ে আমাদের কোনো নালিশ নেই। যারা অত্যন্ত বেশি সচেতন আর যারা কথা কইবার মধুর প্রগল্ভতায় সুপটু, তাদের নিয়েই আমাদের ভাবনা। তা যাচ্ছ কোথায়? খিদে সংগ্রহ করতে চলেছি। কিন্তু খিদের যোগানটা কোথায়? স্টপ ইট সিসি প্লিজ। চলেছি এখন জলপ্রপাতের সন্ধানে। কিন্তু প্রপাতটা কোন শ্রেণীর আর তার গতিটা কোন অভিমুখী তা তো আমরা জানলাম না। আসলে চলেছি এক জায়গায় কমলা লেবুর মধু সওদা করতে। কুড উই কাম অলং? পথ দুর্গম, যানবাহনের আয়ত্তাতে। সিসি হেসো না তো, ভালো লাগে না। দেখলে চলে গেল, আমাদের শুনিয়ে গেল যাচ্ছে কমলা লেবুর মধু সওদা করতে। লেটস স্টর্ম দ্য অরেঞ্জ গার্ডেন রাইট নাও। কাকে চান আপনারা?
মিস্টার অমিত রায় এখানে এসছেন কিনা খবর নিতে এলুম। অমিত রায় বলে তো কাউকে আমরা চিনি না। আমরা তো জানি এ বাড়িতে তার যাওয়া আসা আছে, অফেনার দ্যান ইজ গুড ফর হিম। ও বুঝেছি, অমিতের কথা বলছেন। আপনারা বসুন, কর্তামাকে ডেকে দিই, ওর কাছে খবর পাবেন। এই সিসি, এই বোধ হয় দ্য ফেমাস লাবণ্য। ডিলিশিয়াস। শিলং পাহাড়টাকে ভোলকেনো বানিয়ে তুলেছে, ভূমিকম্পে অমিটের হৃদয় ডাঙায় ফাটল ধরিয়ে দিলে এধার থেকে ওধার। সিলে, রিয়েলি ম্যান অফ ফানি। বুঝলি সিসি, তোমার দাদার মনটা চিরদিন উপড়ে পা করে হাঁটে। কোন এক সৃষ্টি ছাড়া উল্টো বুদ্ধিতে এই মেয়েটাকে হঠাৎ মনে হয়েছে এঞ্জেল। এঞ্জেল, হ্যাঁ। আপনারা মানে আমি ঠিক আমি সিসি, অমিতের বোন। আমরা কলকাতা থেকে এসেছি। তা দাঁড়িয়ে কেন, বসো। সময় নেই, কেবল খবর নিতে এসেছি অমি এসেছে কিনা। এখনো আসেনি। কখন আসবেন জানেন? ঠিক বলতে পারছি না। আচ্ছা, আমি জিজ্ঞেস করে আসি গে। লাবণ্যকে তো? সে তো এমন ভান করলে অমিতকে সে কোনো কালেই জানে না। সিসি গট ম্যাচেস। এখন অনেকক্ষণ সিগারেট না খেয়ে মুখটা নিষ্পিস করছে। মাসি, মাসি। মানে কুকুরটা মানে না না না, ও কিছু করবে না। যাবে যাবে। মাসি, মাসি। হ্যালো, এই তো অমিত। আমরা তোমার জন্য অপেক্ষা করছি। তোমার জলপ্রপাত শেষ পর্যন্ত বের করেই ফেললাম। মাসিমা, লাবণ্য কোথায়? কি জানি বাছা, এই ঘরের মধ্যে কোথাও আছে। চলো দেখে আসি। তোমরা বসো সিসি। এত বড় অপমান! চলো আমরা চলে যাই। এটা দেখো, এটা আমাদের পোষা বিড়াল। তোমরা বরং তোমাদের এই ট্যাবিকে সামলাও। ট্যাবিকে মনে হচ্ছে যুদ্ধ ঘোষণা করেছে। ট্যাবি, কাম অন, বিহেভ। ওই তো লাবণ্য দেবীকে সঙ্গে করে নিয়ে অমিত আসছে। স্ট্রেঞ্জ, দেখেছো লাবণ্যের হাতে আংটিটা? ওটা তো অমিতের আংটি। মাসি, এই আমার বোন সমিতা, মানে সিসি। ইনি কেতকী, কেটি, আমার বোনের বন্ধু। সিসি, এরই নাম লাবণ্য। আমার কাছ থেকে এর নাম কখনো শোনোনি, কিন্তু বোধহয় 8-10 জনের কাছ থেকে শুনেছ। এর সঙ্গে আমার বিয়ে স্থির হয়ে গেছে কলকাতায় অঘ্রাণ মাসে। আই কংগ্রাচুলেট ইউ। কমলা লেবুর মধু পেতে বিশেষ বাধা হয়নি বলেই ঠেকছে। হ্যাঁ, রাস্তাটা কঠিন নয়। মধু লাফ দিয়ে আপনি এগিয়ে এসেছে মুখের কাছে। লাবণ্য, মানে আজ বেরুবার সময় এরা আমাকে জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছ। আমি বলেছিলাম বন্যমধুর সন্ধানে, তাই এরা হাসছে। কমলা লেবুর মধু পেয়ে তোমার তো জিত হলো, এবার আমারও যাতে হার না হয় সেটা করো। কি করতে হবে বলো? কি আর করবে বলো? হ্যাঁ, মনে পড়ছে সেই গল্পটা। একদিন তোমার কাছে শুনেছি অমিত, কোন পার্সিয়ান ফিলসফার তার পাগড়ি চোরের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত গোরস্থানে এসে বসেছিল। বলেছিল পালাবে কোথায়। মিস লাবণ্য যখন বলেছিলেন ওকে চেনেন না, আমাকে ধোঁকা লাগিয়ে দিয়েছিল। কিন্তু আমার মন বললে ঘুরে ফিরে ওকে ওর ওই গোরস্থানেই আসতে হবে। কিন্তু আমার যে নরেনের সঙ্গে একটা বাজি আছে। কিসের বাজি? সে বলেছিল তুমি কিছুতেই রেস দেখতে যাবে না। আমি তোমারই দেয়ায় হীরের আংটি বাজি রেখে বলেছিলাম তোমাকে রেসে নিয়ে যাবই। অমিত, এই হীরের আংটি একদিন তুমিই দিয়েছিলে, এক মুহূর্ত হাত থেকে খুলিনি। শেষকালে আজ এই শিলং পাহাড়ে এক বাজিতে খোয়াতে হবে। বাজি কেন রাখতে গেলে ভাই? মনে মনে নিজের উপর অহংকার ছিল, আর মানুষের উপর ছিল বিশ্বাস। 7 বছর আগের কথা হলেও কি এত সহজে মোছা যায়? কি অমিত, মনে পড়ে দুজনে ছিলাম আমরা ইংল্যান্ডে, জুন মাসে এক জ্যোৎস্নায় এই আংটিটা তুমি আমার হাতে পরিয়ে দিয়েছিলে। সেদিন তো আমার মুখে প্রসাধনের প্রলেপ পড়েনি। মনটা ছিল সরল সহজ। আংটি পরিয়ে তুমি বলেছিলে, কি বলেছিলে বলবো? টেন্ডার ইজ দ্য নাইট and happily the queen moon is on her throne. সব ভুলে গেছো না? এটাই স্বাভাবিক। ঠিক আছে, বাজিতেই যদি হারলুম, তবে আমার চিরদিনের হারের চিহ্ন তোমার কাছেই থাক অমিত। আমার হাতে রেখে একে আমি মিথ্যে কথা বলতে দেব না। চলি। পরিচিত লেখা মনে হচ্ছে, শোভনলালেরই তো। আচ্ছা, এখান থেকে পোস্ট করেছে তাহলে। শিলংয়ে কাল রাতে এসেছি।
যদি দেখা করতে অনুমতি দাও দেখতে যাব, না যদি দাও কালই ফিরব। তোমার কাছে শাস্তি পেয়েছি, কিন্তু কবে কি অপরাধ করেছি আজ পর্যন্ত স্পষ্ট করে বুঝতে পারিনি। আজ এসেছি তোমার কাছে সেই কথাটি শোনবার জন্য, নইলে মনে শান্তি পাইনি। আমার আর কোনো প্রার্থনা নেই। কি জবাব দেব আমি ওর চিঠির? সেদিন যা সহজে হতে পারত, নিঃশ্বাসের মতো, সরল হাসির মতো, আজ তা কঠিন। সে অতিথিকে দুহাত বাড়িয়ে গ্রহণ করতে আজ বাধা পড়ে। এখন ত্যাগ করতেও বুক ফেটে যায়। না না, এ চিঠির আমি জবাব দেবই, লিখতে আমাকে হবেই। তুমি আমার সকলের বড় বন্ধু। এ বন্ধুত্বের পুরো দাম দিতে পারি, এর এমন ধন আর যার আমার হাতে নেই। তুমি কোনোদিন দাম চাওনি, আজও তোমার যা দেবার তাই দিতে এসেছ, কিছুই দাবি না করে। চাইনি বলে ফিরিয়ে দিতে পারি এমন শক্তি নেই আমার, এমন অহংকারও নেই। আসতে পারি? এসো। তোমাকে নিতে এসেছিলাম। কোথায়? চলো না দুজনে একবার বেরিয়ে আসি। কি যাবে? চলো। এসো, সেই পুরনো জায়গাটাতে বসা যাক। তোমাকে একটা কথা বলবো। বলো। একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে, আমাকে দিয়ে সে আংটি খোলালে কেন? তোমাকে সব কথা বোঝাবো কেমন করে বন্যা? সেদিন যাকে আংটি পরিয়েছিলাম আর যে আজ সেটা খুলে দিলে, তারা দুজনে কি একই মানুষ? তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আরেকজন তোমার অনাদরে করা। কথাটা সম্পূর্ণ ঠিক নয়। যে আঘাতে আজকের কেটি তৈরি, তার দায়িত্ব কেবল আমার একলার নয়। কিন্তু মিতা, নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল, তাকে তুমি আপনার করে রাখলে না কেন? যে কারণেই হোক, আগে তোমার মুঠো আলগা হয়েছে, তারপরে 10-এর মুঠোর চাপ পড়ে ওর উপরে। ওর মূর্তি গেছে বদলে। তোমার মন একদিন হারিয়েছে বলেই 10-এর মনের মতো করে নিজেকে সাজাতে বসলো। আজও বিলেতি দোকানের পুতুলের মতো। সেটা সম্ভব হতো না যদি ওর হৃদয় বেঁচে থাকতো। তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে। না না, আমি রাগ করে বলছি নে, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি, আমাকে তুমি আংটি দিও না। কোনো চিহ্ন রাখবার দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। আংটিটি তুমি ফিরিয়ে দিলে, বেশ ভালোই হলো। আমাকে ভুল বুঝো না। না, তোমার সঙ্গে হয়তো আর দেখা হবে না বন্যা। কালই কলকাতা চলে যাচ্ছি। কর্তামার সঙ্গে একবার দেখা করে যাবে না? তাকিয়ে দেখো বন্যা, সমস্ত শিলং পাহাড়ের শ্রী আজ চলে গেছে। বুঝলে জ্যোতি, শিলং থেকে কলকাতায় এসে তোমাকে না পেলে সত্যি সময় আমার কাটতো না। কি যে বলো অমিতদা। আচ্ছা, একটা কথা বলি, যদি কিছু মনে না করো। মিস কেতকী মিত্রের সঙ্গে নাকি তোমার বিয়ে? দেখো ভাই, সব কথা সকলের জন্য নয়। আমি যা বলছি সেটা হয়তো আমারই কথা। কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই, কিন্তু সে যেন ঘড়ায় তোলা জল, প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যের সঙ্গে আমার যে ভালোবাসা, সে রইল দিঘি, সে ঘরে আনবার নয়, আমার মন তাতে সাঁতার দেবে। কিন্তু শ্রীমতী লাবণ্যকে তো তোমার বিয়ের খবর জানাতে হবে। নিশ্চয়ই জানাবো, কিন্তু তারা চিঠি দিতে চাই। তুমি পৌঁছিয়ে দেবে? দেব। তব অন্তর্ধান পটে হেরি তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ্য লোকে তোমার অন্তিম আগমন। লোভিয়াছি চিরস্পর্শমণি, আমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছ আপনি। ইতি মিতা।
তারপর আরও কিছু কাল গেল। এমনি করেই বুঝি সময় পার হয়ে যায়। সেদিন কেতকী গেল বোনের অন্নপ্রাশনে, অমিত গেল না। আরামকেদারায় বসে উইলিয়াম জেমসের পত্রাবলী পড়ছিল। এমন সময় একটা চিঠি এলো হাতে, লাবণ্যের লেখা। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে বিয়ের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাস, রামগড় পর্বতের শিখরে। অপর পাতে লেখা ছিল, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা নাটকের অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন লাবণ্য, হোসনে আরা, কেটি, সাদিয়া চৌধুরী, মাসিমা, মাধুরী চট্টোপাধ্যায়, লিলি, মালা চৌধুরী, শিশি, মুনাওয়ার সুলতানা, শোভনলাল, গোলাম রাব্বানী, জ্যোতি শঙ্কর, আলী হাসান এবং অমিতের ভূমিকায় কাফে খান। বর্ণনায় মোহাম্মদ রফিকুজ্জামান। গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়েছেন পান্না আহমেদ। শব্দগ্রহণে লুৎফুল হক, মাহমুদ জাহাঙ্গীর ও কাজী ইসহাক। সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটির বেতার রূপ ও প্রযোজনা করেছেন আতিকুল হক চৌধুরী।